পূর্বাঞ্চল এক্সপ্রেস হয়ে পৌঁছে গেছি আবার। আজকে বাড়ি ফেরার সময় পূর্বাঞ্চল এক্সপ্রেস হয়ে আজমগঞ্জ হয়ে আমরা বক্সারে এন্টার করে औरंगाबाদের দিকেই যাচ্ছি। ফেমাস রানওয়ে, এই ডিভাইডার গুলো কিন্তু খুলে নেওয়া যায়, মানে আজমগড় থেকে আর কিছুটা পেছনে রয়েছি। একটা মিষ্টির দোকান থেকে সিঙ্গারা কিনলাম। ভুট্টা খেতে খেতে আমরা গেছিলাম। আচ্ছা দিয়া না বাবু, এই ঘর লেকে জানা আচ্ছা মিলা। স্বপ্নের ড্রাইভিং ছিল, কোনো স্ট্রেস ফ্রি। স্ট্রেস হোটেল বৈষ্ণবী হাইটস একদম औरंगाबाদের জিটি রোডের ওপরেই। মোটামুটি ভালোই স্টে ছিল। আর এইটা দেখো লেখা উত্তরপ্রদেশে নো ফায়ার আর্মস পারমিটেড ইন দিস প্রপার্টি। উত্তরপ্রদেশের এই হচ্ছে এপি প্যালেস। এখান থেকেই রিসেপশন এরিয়া ভেতরে, আর ফার্স্ট ফ্লোরেই আমরা ছিলাম। মোটামুটি স্টে খুব ভালো ছিল, শুধু গরম জলের জন্য বারবার করে একটু ফোন করতে হচ্ছিল, যেহেতু সেন্ট্রালাইজ গিজার তো তার জন্য গরম জল পড়ছে না কেন এইরকম। আর বাকি বেশ ঠান্ডা, সারা রাত গাড়ি এখানেই ছিল, সেফলি কোনো প্রবলেম হয়নি। ওই মেন রাস্তা থেকে এরকম ভেতরে এসে হ্যাঁ দেখেছি। তো এই হচ্ছে বিষয়। এখন গাড়িতে জিনিসপত্র লোড হচ্ছে, গাড়ি ব্যাক করা হচ্ছে। পুরো রিভার্সেই ব্যাক করতে হবে, ঘোরানোরও জায়গা নেই। ওনারাও এসেছেন অন্ধ্রপ্রদেশ থেকে, ওনাদের সাথেও কথা হলো। ওনারা কালকে চেক ইন করে আজকে চেক আউট করছে। তাহলে অযোধ্যা থেকে আমরা আজকে জার্নি শুরু করলাম বাড়িতে ফেরার। সবাই একসাথে বলো জয় মা জয় গুরু। ঘড়িতে এখন টাইম হচ্ছে 9:48, আর আমরা আজকে ডিস্টেন্স দিয়েছি औरंगाबाद। দিয়েছে তো ডিস্টেন্স একেবারে হোম, 914 কিলোমিটার এখান থেকে আমাদের কলকাতা। আর সময় দেখাচ্ছে ভোর 5:20। বাট আমরা তো আর একবারে মনে হয় না যাব, মাঝে কোথাও একটা স্টে নিয়ে নেব, সেটা ডিপেন্ড করছে কোথায় কি স্টে নিই। মেবি औरंगाबाद, আর একটু যদি টানা যায় তাহলে বরহি। এই দুটো জায়গা আপাতত সিলেক্ট করে রেখেছি। হ্যাঁ, বেশি স্ট্রেচ নেবো না, নিজের শরীরকেও ব্যস্ত করবো না। হ্যাঁ, আর এই কদিন শরীর ব্যস্ত করে কোনো লাভ নেই, কাজের শরীর আমাদের। একদম, মানে পৌঁছেই আবার নেক্সট ডে থেকেই আবার বেরোতে হবে। যেমন না পৌঁছে গিয়ে একদিন পাক্কা রেস্ট নিয়ে নিলাম, সবাইকেই বেরোতে হবে, ইভেন সোহানকেও। তো আস্তে আস্তে যাওয়াটাই ভালো। আমরা যে অযোধ্যার যে হোটেলে ছিলাম এপি প্যালেস, সেখানে খাওয়া দাওয়াও করেছি। কালকে লাঞ্চ ডিনার করেছি, আবার আজকে সকালে ব্রেকফাস্টও প্যাক করে নিলাম। আর সব মিলিয়ে 2500 টাকা হচ্ছে রুম রেট ছিল, 3728 টাকা হচ্ছে আমাদের টোটাল খরচ হয়েছে ফুড আর স্টে নিয়ে একদিনের জন্য। রুম ঠিকঠাকই ছিল, বড় স্পেশিয়াস ছিল। রুম হিটার থেকে শুরু করে ইলেকট্রিক কেটেল, হ্যাঁ যেটা চেয়েছি সব পেয়েছি। এক্সট্রা বালিশ, ব্ল্যাঙ্কেট, সমস্ত কিছু পেয়েছি। রুম সার্ভিস নিয়ে কোনো রকম কিছু প্রশ্ন নেই। আর হ্যাঁ, এটা মন্দির থেকে প্রায় 4 কিলোমিটার দূরে, ঠিক আছে। এবার মন্দিরে যেতে হলে আইদার এখানকার ইলেকট্রিক বাস রয়েছে, খুব ভালো পরিষেবা, একদম ফাঁকা বাসগুলো, এসি সমস্ত বাসগুলো এসি, 15 টাকা করে নেয় বাসে। আর যদি টোটোতে করে যেতে চান তাহলে টোটোতে 100 টাকা মতো। সরি একটু ইন্টারাপ্ট করলাম, হ্যাঁ বলো। আর টোটোতে করে যদি যেতে চান তাহলে টোটোতেও আপনাদের রয়েছে, মানে সব ধরনেরই ব্যবস্থা এখানে আছে। আমরা তো নিজেদের গাড়ি নিয়েই গিয়েছিলাম, পার্ক করে রেখেছিলাম পার্কিং এরিয়াতে। সেও একদম খুব ভালো পার্কিং এরিয়া, আগের ভিডিওতে সেগুলো সব ডিটেলস দেওয়া রয়েছে। আর হ্যাঁ, অযোধ্যার রাস্তাতে গাড়ি চালাচ্ছি, আবার গাড়ির ব্যাপারটা নিয়েও আমি বলে দিচ্ছি। অযোধ্যাতে গাড়ি চালাচ্ছি, নিজের গাড়ি নিয়ে কালকে ঘুরেওছি ফ্যামিলিকে নিয়ে। এবার আমার অনেক কনফিউশন ছিল। কনফিউশন বলতে গেলে হ্যাঁ, অনেক শুনেছিলাম নাকি অযোধ্যার এখানে ঢুকতে গেলে আলাদা করে পারমিট বানাতে হয় গাড়ির। এখানে কোনো এরকম কিচ্ছু নিয়ম নেই,
এরকম কিচ্ছু নিয়ম নেই। জানি না হয়তো 22 তারিখে 22 তারিখ বা 23 তারিখ এই সময় থাকতে পারে, বাট আমরা যখন এসছি একটা পুলিশ ইভেন দাঁড় করিয়ে বলেনি যে ওয়েস্ট বেঙ্গলের গাড়ি কিছু পেপারস দেখান বা এখানে আদার স্টেটের গাড়ি চালাতে গেলে কিছু স্পেশাল পারমিটের দরকার, একদম কোনো কিছু দরকার নেই। আর হ্যাঁ, এখানে আরও একটা ব্যাপার খুব ভালো হচ্ছে গাড়ির পার্কিং নিয়েও একটু ধোঁয়াশা ছিল যে এখানে নাকি গাড়ির পার্কিং পাওয়া যায় না, গাড়ি অযথা হ্যারাস করে বা 500 টাকা 600 টাকা করে ফাইন হয়, এরকম কিচ্ছু না। এখানে আমাদের যেমন কলকাতা শপিং মলগুলোতে 4 স্টোর বা 5 স্টোরের যে বিল্ডিং করা আছে, পার্ট বাই পার্ট ফ্লোরের সমস্ত মাল্টি লেভেল পার্কিংও ইভেন পয়সা আপনাকে ফাস্ট্যাগের থেকেই কেটে নিচ্ছে, দারুণ সিস্টেম। তো এখানে পার্কিংও কোনো অসুবিধা নেই, পার্কিং জায়গায় পার্কিং আছে। পুলিশকে বলতে হবে যে স্যার আমি পার্কিং করতে চাই, কোথায় গাড়িটা রাখবো, সমস্ত ডিটেলস সমস্ত হেল্প এনারা করে দেবে। আর একদম মোড়ে পুরো পুলিশ, উত্তরপ্রদেশ পুলিশ প্রচুর রাস্তায়, সো কোনো অসুবিধা হয়। হ্যাঁ, এবার এখানে অনেক রয়েছে লোকজন বলবে আমি একদম মন্দির অবধি কিন্তু হেঁটেই যেতে হচ্ছে, বা ইলেকট্রিক রিক্সা আছে সেগুলো নিয়ে যাওয়া যায়, কিন্তু অনেকে ছেকে ধরবে আপনি গাড়ি নিয়ে যেতে পারেন, আমি গলির ভেতর দিয়ে নিয়ে গিয়ে আপনাকে পার্ক করিয়ে দেবো। তো এইগুলো মনে হয় করার কোনো দরকার নেই, ট্র্যাপে পড়ার দরকার নেই। দেখবেন যেই টোটো থেকে নামবেন বা বাস থেকে নামবেন, এখানকার কিছু লোকাল ছেলেরা সঙ্গে সঙ্গে বলবে যে চলুন আমি আপনাদের 4টে ঘুরিয়ে দেবো, হনুমান গাড়ি থেকে শুরু করে কানেক ভবন সব ঘুরিয়ে দেবো অল্প সময়। একদম ওদের হাত দেবেন না, সব পাশাপাশি। মানে সব রাম মন্দিরে যদি আপনি ঢোকেন, রাম জন্মভূমিতে যদি আপনি ঢোকেন, মানে রাম লাল্লার যে মন্দির ওখানে যদি ঢোকার বেরিয়ে আসার পর থেকেই মাত্র সব কিছু ডিস্টেন্স হচ্ছে 250 থেকে 300 মিটার, মানে হেঁটে 5 মিনিট, কোনোটা 3 মিনিট, কোনোটা 4 মিনিট এরকম। তো কোনো কারোর ফাঁদে পা না দিয়ে নিজের গুগল লোকেশনটাকে অন করবেন। আর উত্তরপ্রদেশ পুলিশ রয়েছে সব জায়গায়, পুলিশকে বলবেন যে স্যার আমি এখানে যেতে চাই, ওরা সঙ্গে সঙ্গে সমস্ত ডিটেলস বলে দেবে। রাত্রি যেহেতু হয়ে গেছিল, একটা টোটো নিয়ে আমরা আবার পার্কিং এ আসলাম, 100 টাকা নিল আমাদের টোটো। হ্যাঁ, ও আবার টোটো কিন্তু মেন যে করিডোরের যে রাস্তাটা, ওই রাস্তায় টোটো চলতে দেয় না। ও টোটো আপনাকে ভেতর দিয়ে ঘুরিয়ে নিয়ে আসবে, সেক্ষেত্রে ওরা 100 টাকা 150 টাকা কারোর থেকে 200 টাকা এরকম ভাবে নেয়। টেরি বাজার চক, ওখানে আমরা আমাদের গাড়ি পার্ক করেছি। আপনারা, হ্যাঁ আমি এটা বলে রাখছি, যদি নিজের গাড়ি নিয়ে আসেন তাহলে এই জায়গাটা মাথায় রাখবেন, আমি লোকেশনে লিখে দেবো, টেরি বাজার চকের মধ্যে মাল্টি স্টোরেড কার পার্কিং রয়েছে, ওইখানে নিজের গাড়ি পার্কিং করবেন, আরামসে সারাদিন ঘুরুন। ওরা 4 ঘন্টায় মাত্র 40 টাকা নেয়, তারপরের থেকে মানে ঘন্টা পিছু 10 টাকা করে এরকম। তো আরামসে যান। আর খুব ভালো এখানকার মানে অ্যারেঞ্জমেন্ট বা সিস্টেম বলুন, মন্দির থেকে দর্শন থেকে শুরু করে কার পার্কিং, ইচ অ্যান্ড এভরিথিং খুব ভালোভাবে তৈরি করা হয়েছে। আর দর্শনও খুব ভালো হচ্ছে, মানে সবারই তো একটা ইমোশনের জায়গা রামলাল্লাকে দেখা। আর সবাই ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে, ইভেন আউট অফ ইন্ডিয়া থেকেও অনেক লোকজন আসছে। তাই প্রচুর ফরেনার আছে, প্রচুর ফরেনার এসেছে, প্রত্যেক মানুষ যাতে কিছু সেকেন্ডের জন্য হলেও যাতে সামনে থেকে রামলাল্লাকে দর্শন করতে পারে, এটা কিন্তু তারা ব্যবস্থা করে দিচ্ছেন। নতুন যে এয়ারপোর্ট হয়েছে আর কি, মহর্ষি বাল্মীকি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আয়োধ্যা, এখান থেকে 1.5 কিলোমিটার গেলেই এয়ারপোর্ট। যাবার সময় একটা রুট হয়ে এসেছিলাম, যাবার সময় আমরা বারাণসী হয়ে ঢুকে জোনপুর হয়ে এসেছিলাম। এখন আমরা যাব আজমগড় হয়ে আমরা ঔরঙ্গাবাদ রোড। এখানে বাতাসে রামের নাম আছে। ইয়েস, এখানে বাতাসে বলছো, আমি তো চারিদিকে শুধু মানে গাছের পাতাটাও মানে রামের নাম নিয়ে ঝুলছে, এরকম অবস্থা। পেট্রোল পাম্পে চলে এসেছি, আর একবার ফুয়েলিংটা করিয়েই নি। এখানে কত দেখেছিলে? 96, 97.20, 97.20। ডেনসিটি হচ্ছে 752.4 হচ্ছে ডেনসিটি। 21 লিটার ভরা হলো 2103 টাকা। ওকে, কালকে এই যে ওর থেকেই ভুট্টা খেতে খেতে আমরা গেছিলাম। আচ্ছা দিয়া না বাবু, দেখ ঘর লেকে जाना वो अच्छा मिला है। रुक जाओ पन्निम काटी ठीक है कनिया है ना रुका दे सुनी रुक जावे तो रही ना 2 दिन रही ना। हां 2-3 दिन 2-3 दिन रही, ठीक है, ठीक बा ला पकड़। 5টা কাঁচা ভুট্টা নিয়ে নিলাম।
ওর থেকেই কালকে খেয়েছিলাম। আর এই রাস্তায় আবার তো বলছি পুরো ভুট্টা আর ভুট্টা। এইদিকে আসলে মাস্ট ট্রাই ভুট্টা, খুব দারুণ সুস্বাদু খেতে, একটু অন্য ধরনের উত্তরপ্রদেশের ভুট্টা। এই পাশে সর্ষের ক্ষেত। আজকে কিছু এখানকার কিছু প্রাকৃতিক সৌন্দর্য যেতে যেতে যদি ট্রাই করব দেখানোর, তাই না? হ্যাঁ, এখান থেকে প্রয়াগরাজ মাত্র 140 কিলোমিটার, লখনৌ 140 কিলোমিটার মতো, মানে 160-70 কিলোমিটার। এইদিকে চলে আসলে মনে হয় আরেকটু চলে যাই, আরেকটু চলে যাই। এখানে আসলে সব পরপর মোটামুটি ঠিকঠাক করে গাড়ি চালাতে পারলে পরের দিনই পাহাড়। হ্যাঁ। পূর্বাঞ্চল এক্সপ্রেস ওয়ে পৌঁছে গেছি আবার। আজকে বাড়ি ফেরার সময় পূর্বাঞ্চল এক্সপ্রেস হয়ে আমরা এখান থেকে আজমগড় যাব, আজমগড় হয়ে আমরা औरंगाबाद ধরবো, औरंगाबाद হয়ে টুয়ার্ডস একদম আসানসোল, দুর্গাপুর, তারপরে আমাদের বাড়ি। তাই থাম্বনেল পিকচারটা এখানে হয়ে যাক। টোল সামনে হচ্ছে টোল, ইয়েস। এই যে আজকের ভিডিওটা শুরু করতেই ভুলে গেছি, সকাল থেকে এত কথা বলছি, তো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করলাম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বেটার লিভিং ফ্রম পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে। রাস্তাটা ঘুরছে দেখো, ম্যাপে ভালোভাবে বোঝা যাবে। এইভাবে ঘুরে ঘুরে তারপরে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে উঠতে হবে। হাইওয়ে ঘুরছে, এটা বডি রোল হচ্ছে না তো আবার? হ্যাঁ হচ্ছে না তো। এই যে এইভাবে এইবার আমরা উঠে পড়লাম। এখান থেকে স্টার্ট করে এই যে ইয়েস, আজমগড় 134 কিলোমিটার। হ্যাঁ, ওয়াও, 134 কিলোমিটার তুমি চালাবে এই রাস্তায়। বাবা যায়। এটা হচ্ছে সেই পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের ফেমাস রানওয়ে। এই ডিভাইডারগুলো কিন্তু খুলে নেওয়া যায়, মানে এগুলো সরিয়ে নেওয়া যায়, যে কোনো সময় ট্রাক এসে এগুলোকে তুলে নিতে পারে। যে কোনো এমার্জেন্সি সিচুয়েশানে এখানে কিন্তু ফাইটার জেট বা যে কোনো ফ্লাইট বলুন এখানে ল্যান্ড করতে পারে। দারুণ। ইন্ডিয়ার এই সমস্ত এক্সপ্রেসওয়ের আমি ফ্যান হয়ে গেলাম, আরও কয়েকটা এক্সপ্রেসওয়ে উঠতে চাই। শুধু আমাদের মনে হয় কাশ্মীর বা লাদাখ ট্রিপে এগুলোতে আমরা আরো 3-4টে এক্সপ্রেসওয়ে উঠতে পারবো। 3টে এক্সপ্রেসওয়ে পার করে আমরা কাশ্মীর ঢুকতে পারবো। এবার এক্সপ্রেসওয়ে হলো, এরপরে ইচ্ছা রয়েছে কিছু টানেল, যেটা কাশ্মীর রোডে যেতে গেলে প্রায় 12 থেকে 14টার উপর টানেল পড়ে, ওই টানেল ইয়ে করার। পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে ড্রাইভের মজা নিতে নিতে এই ব্রেকফাস্ট বার করে নিয়েছি, বাটার টোস্ট। সো এই দিয়ে আমরা ব্রেকফাস্টটা সেরে নেব, সাথে আমাদের ফলও আছে। নাও, এরকম রাস্তায় আরামসে খাওয়াই যায়। আমি তো বসেই রয়েছি ক্রুজ দিয়ে, ব্যাস ক্রুজ চলছে। আমরা ব্রেকফাস্টটা সেরে নিই নাকি? সোহান নাও। আমিও খেয়ে নিই। আমরা আজমগড় থেকে আর কিছুটা পেছনে রয়েছি, পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের ওপরেই একটা রেস্টরুমে এসে এখানে ফ্রেশ হলাম। ওয়াশরুম
তো ক্লিন, সেই নিয়ে কোনো ডাউটস নেই। এখানে কিছু খাবার দাবারও পাওয়া যাচ্ছে, স্যান্ডউইচ আছে, ম্যাগি আছে, চা, কফি, বাচ্চাদের চিপস সব দেখাচ্ছি। তো সেখান থেকে একটুখানি চা খেয়ে নেব। আমি ওখানে দাঁড়িয়ে আছে, এই হচ্ছে রেস্টরুম। এখানে চা, কফি, খাবার দাবার সব কিছু রয়েছে, এই সব পাওয়া যাচ্ছে। আর এখানে অনেক সিটিং অ্যারেঞ্জমেন্টও রয়েছে। আর এই পাশে হচ্ছে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, হাতে আছে চা। এই দিকটা দিয়ে বাদিকে গেলেই বানারস। এই দিক দিয়ে, হ্যাঁ, বেনারসের জন্য এই দিক দিয়ে কাট নিতে হবে না। সামনে রয়েছে গাজীপুর পাটনা, আমরা সেই সোজা যাচ্ছি। আর এইদিকে হচ্ছে আজমগড়, তাই তো? আজমগড়কেও আমরা বাইপাস করে দিয়ে এখন সোজা বিহারের দিকে যাচ্ছি। এখন আমরা এখান থেকে যাবো ঔরঙ্গাবাদ। ঔরঙ্গাবাদে গিয়ে দেখি কটায় পৌঁছাই। যদি দেখি যে একটু তাড়াতাড়ি পৌঁছে গেছি, তাহলে ঔরঙ্গাবাদটাকে পার করে আমরা বরহি বলে একটা জায়গা রয়েছে বিহারের, ওখানেও বেশ কিছু হোটেল রয়েছে, ফ্যামিলি হোটেল। তো যদি দেখি ঔরঙ্গাবাদটা তাড়াতাড়ি পৌঁছে যাই, তাহলে আমরা বরহিতে, ঔরঙ্গাবাদটা পাস করে আমরা বরহির দিকে এগিয়ে যাব। আর বাকি তোমার পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে ড্রাইভ করে কেমন লাগছে? দুর্দান্ত। কোনো যারা ড্রাইভিং পছন্দ করে তাদের কাছে তো এগুলো পীঠস্থান। এই সমস্ত জায়গাগুলোর জন্যই তো সে ড্রাইভিংটা শেখে। আর সত্যি বলছি, একেবারে মন খুশ হয়ে যাচ্ছে, মন একেবারে মন সব খুশ হয়ে যাচ্ছে। এমনিতেই এত ভালো আমাদের এইবারে ট্যুরটা হয়েছে না, ভাবার বাইরে। টোল দিতে রাজি আছি, আমরা টোল দিতে রাজি আছি, কিন্তু আমাদের এরকম রাস্তা চাই আগামী দিনগুলো। আর আমার মনে হচ্ছে আগামী দিনগুলো ভারত যেভাবে এগোচ্ছে, উই আর প্রাউড টু বি অ্যান ইন্ডিয়ান। আর মনে হয় আগামী কয়েক বছরের মধ্যে থ্রু আউট টোটাল ভারতবর্ষের যত রাস্তার নেটওয়ার্কগুলো রয়েছে এরকম অবস্থা হয়ে যাবে। মানে এরকম রাস্তা পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে, সব কটা এক্সপ্রেসওয়ে হয়ে যাবে। চলছে এখন একটা চিপস ব্রেক। কি করব, মাঝে মাঝে মুখ চালাতে ইচ্ছা করছে। কাজ পুচ্ছে, কারণ কাজটা বেশ নোংরা হয়েছে। আর কিছুক্ষণ পরে 17 কিলোমিটার পরে আমরা পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে থেকে এক্সিট করব। তার আগে দাঁড়িয়ে একবার কাজটা মুছে নিচ্ছে। সামনে 500 মিটারে টোল গেট আসছে, ওই দিক থেকে আসার লাস্ট টোল। আমরা প্রায় পূর্বাঞ্চল এক্সপ্রেসে 220 কিলোমিটার চালানো। হ্যাঁ, अच्छा, पूर्वांचल एक्सप्रेस में बाइक का क्या रूल है? मैंने बाइक हर टाइम चल सकता है? ওনারা বললো বাইক সব সময় চলতে পারবেন, কিন্তু বাইকের টোল লাগে এখানে। টোল দিলে বাইক সব সময় 24 ঘন্টা আলাম। দারুণ গেল না এই স্ট্রেচটা? একটা স্বপ্নের ড্রাইভিং ছিল, কোনো স্ট্রেস ফ্রি। মানে কি, স্পিড যেহেতু বেশি ছিল তার জন্য নিজেকে আরো বেশি কনসেন্ট্রেট করে রাখতে হচ্ছিল। বাট ভালো ছিল, বেশ ভালো লাগলো। তো থ্যাংক ইউ, প্লিজ ভিজিট এগেইন। এক্সপ্রেসওয়ে এন্ডস। খুব ভালো এক্সপিরিয়েন্স হলো, দারুণ, লাভলি। NH 31 এর ওপর দিয়েই আমরা যাচ্ছি। আর কিছুক্ষণের মধ্যে উত্তরপ্রদেশ আর বিহার ছেড়ে আমরা বিহারে এন্টার করব। তার আগে এখানে একটা মন্দির তৈরি হচ্ছে, কালারফুল। হ্যাঁ, চূড়াটা কালারফুল। পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে ছাড়িয়ে এই রাস্তায় রাস্তা এই আমরা উঠলাম এবার গঙ্গা নদীর ওপরে। মা গঙ্গা। আর আমরা উত্তরপ্রদেশ ছেড়ে এবার বিহারে এন্টার করলাম। ওয়েলকাম টু বিহার। বক্সারে এন্টার করে ঔরঙ্গাবাদের দিকেই যাচ্ছি। গুগল লোকেশন আমাদের এই দিকে দিয়ে দিয়েছে, আমরা
আমরাও ঢুকে পড়লাম ফাঁকা রাস্তা পাবো বলে, কারণ ওইদিকে খুব কনজাস্টেড। দেখা যাক এবার কি হয়। বেশি গ্রামে ঢুকে গেছি মনে হচ্ছে। গ্রামে তো ঢুকেইছি, রাস্তাটা এবার ভালো থাকলেই হলো। এই যে সামনে রাস্তা, সামনে যাচ্ছে HR এর গাড়ি। এও মনে হয় গুগলে দিয়েছে ঔরঙ্গাবাদ, আমাদের মতো অবস্থা। আর একেও গুগলে এই রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে। কুড়ার স্তূপ সবই দেখাতে দেখাতে যাই তোমাদের। শুধু পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে দেখাতে হবে, এই রিয়ালিটিও তো দেখাতে হবে। রোড ট্রিপ হচ্ছে সবসময় মানে কি বলবো, ফুল অফ অ্যাডভেঞ্চার। কখনো ভালো রাস্তা, কখনো গলি, কখনো মানে মাখন মালাইয়ের মতো রাস্তা, কখনো বাম্পারে ভরা গর্তে ভরা রাস্তা। তো এই সব কিছু মিলিয়েই হচ্ছে সারা দিনের রোড ট্রিপ। ভিডিওতে তো জাস্ট কেটে কেটে একটু একটু করে দেখানো হয়। রাস্তাগুলোর অবস্থা খুব খারাপ তো। ন্যাশনাল হাই রোড 120, NH 120, পুরো রাস্তার চোখলা বোগলা বেরিয়ে একাকার হয়ে আছে। বাবা গর্ত, হ্যাঁ এই জন্যই টাইমটা এত দেখাচ্ছে, 3 ঘন্টা টাইম দেখাচ্ছে, 99 কিলোমিটার। আমরা এই বক্সার রোডেই রয়েছি। মানে দেখো এরকম সব ফ্রেশ ফ্রেশ বাজার নিয়ে বসেছে। নবানগর, হ্যাঁ। বেগুনগুলো ছোট্ট ছোট্ট লম্বা লম্বা সেই বেগুন, ফুলকপিগুলোও একদম পুরো, বুঝলে, মটরশুঁটি। না আমাদের ওখানে ভালো বাজার আছে, এই বাজারটা বেশ ফ্রেশ। তেলে ভাজা সব বিক্রি হচ্ছে। এটা বিহারের বাজার। এই হচ্ছে পুরো রাস্তার অবস্থা, ফুল জ্যাম। সোহান পেছনে ঘুমোচ্ছে এখন। এই NH 120, এই সত্যি এই রোডটা খুব একটা ভালো না, মানে খুব কনজেস্টেড। আমরা এখন বিক্রমগঞ্জের দিকে যাচ্ছি, এরপরে পড়বে দাউদ বলে একটা জায়গা। দাউদনগর, দাউদ ইব্রাহিম না, দাউদনগর। তো ওই দাউদনগর পার করার পর আরও মানে এখনও ঔরঙ্গাবাদ পৌঁছাতে 61 কিলোমিটার বাকি। আর টাইম দেখাচ্ছে প্রায় 2 ঘন্টা। বুঝতেই পারছেন 61 কিলোমিটারে 2 ঘন্টা, মানে রাস্তা বেশ খারাপ এবং কনজেস্টেড। তো বিক্রমগঞ্জে পৌঁছালাম, এবার বিক্রমগঞ্জ থেকে দাউদনগর যাব, তারপরে ঔরঙ্গাবাদ। খাবারের সেরকম কোনো দোকান নেই, তো আমরা এই একটা মিষ্টির দোকান থেকে সিঙ্গারা কিনলাম। বিহারের সিঙ্গারা তোমার কেমন লাগলো? ভালো। ভালো। এই ট্রাকের জ্যাম কাটিয়ে কাটিয়ে এইভাবে সামনে সামনে যাচ্ছি। পেছনে চলে আসলাম। দারুণ দারুণ দারুণ, অনেকটা লম্বা ট্রাকের জ্যাম ছিল, অনেকটা লম্বা, এখনো আছে। 5টা বাজে আর আমরা এই এখন একটা বোর্ড দেখতে পেলাম যেখানে কলকাতা রয়েছে 508 আর ঔরঙ্গাবাদ আছে আর 40 কিলোমিটার। তো আমরা আর 40 কিলোমিটার যাব। কালকে আবার আমরা 500 কিলোমিটারে ট্রাভেল করে বাড়ি যাব। বাট এই রাস্তাটা সত্যি মানে এক্সস্ট হয়ে যাওয়ারই মতো প্রায়। পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে ছাড়ার পর থেকে ঔরঙ্গাবাদ আসার এই যে স্ট্রেচটা, ওখান থেকে আবার রাস্তা মোটামুটি ভালো দেখছি। সোন ব্রিজ, সোন নদীর ওপর তৈরি হয়েছে সোন ব্রিজ। সামনে আসছে সোন নদী। জল হয়তো সেই অর্থে এখন আর নেই, কারণ আমরা আসার সময়ও দেখেছিলাম অল্প জল ছিল। এদিকে হালকা হালকা বোঝা যাবে না, দূরে সানসেট হচ্ছে আর সোন নদী। এদিকে সানসেট, এইদিকে এবারে যাচ্ছি। আচ্ছা মানে ফার্স্ট এরকম ভাবে ধরলাম না? না এর আগে ধরেছো ক্যামেরা তুমি মনে হয়, পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে ধরেছো একটু। দারুণ লাগছে সানসেটটা। 5:30 বাজে আর আমরা পাটনা ঔরঙ্গাবাদ এই হাইওয়ে দিয়ে যাচ্ছি, NH 139। আর সামনে আসছে অবরা,
তো এই জায়গাটা ক্রস করলেই আমরা औरंगाबाद ঢুকে যাব। বাট এইখানে পুরো জ্যামে পুরো লাল হয়ে রয়েছে ম্যাপ। 4 মিনিট এক্সট্রা দেখাচ্ছে টাইমের থেকে। দেখা যাক সামনে কি সিচুয়েশন হয়। কিভাবে এদের কোনো কিভাবে পুলিশ টুলিশ ধরেও না এদের। কাণ্ড, বাঁশ দিয়ে সাইডে পুরো, কিছু বলার নেই। আর 16 কিলোমিটার রয়েছে আমাদের হোটেল। আমরা মোটামুটি চলেই এসেছি। এই যে জিটি রোডের ওপরে আমরা উঠলাম আর সামনেই আমাদের হোটেল বৈষ্ণবী হাইটস। তো সেখানেই এখন যাচ্ছি। এই যে বৈষ্ণবী হাইটসে চলে এসেছি। ওই বাবা রে, একটা অ্যালসিশিয়ান ঘুরছে, খেয়েছে রে। এই হলো হোটেল বৈষ্ণবী হাইটস, একদম औरंगाबाদের জিটি রোডের ওপরেই। তো এখানে অ্যাম্পেল কার পার্কিং স্পেস আছে, আমাদের গাড়িও এখানেই দাঁড়িয়ে আছে। আর ওইদিকে ফর্মালিটিস করতে গেছে ওর বাবা, আর আমি গাড়ি থেকে সব ব্যাগপত্রগুলো বার করব আজকের দিনের জন্য, কারণ কালকে সকালে এখান থেকে আমরা চেক আউট করবো। মানে মা রয়েছেন, আর এই হচ্ছে রিসেপশন এরিয়াটা পুরোটা। এখানে চেক ইন হলো, রুম পেয়েছি আমরা। তো এবার রুমে গিয়ে তোমাদের রুম ট্যুর দিচ্ছি। সোহান ফিশ দেখো, হ্যাঁ 205, এটা হচ্ছে রোড ফেসিং। সো এটা হচ্ছে বৈষ্ণবী হাইটসের 205 রুম। এখানে একটা ডাবল বেড আছে। বেড যে খুব একটা বড় আমি বলবো না, এটা একটা কুইন সাইজ বেড আছে। বেডের এপাশে একটা সাইড ইউনিট করা আছে, এদিকে টিভি আছে, এসি আছে, আর এখানে ফ্যান আছে। আর এই পাশে কিছু কমপ্লিমেন্টারি রয়েছে, মনে হয় সাবান, তার সাথে লোশন আর একটা শ্যাম্পু বা শাওয়ার জেল হবে। আসছে সোহান। আর এখানে একটা এরকম টেবিল আছে, খাওয়ার মতো টেবিল, আর দুটো চেয়ার, আর দুটো জলের বোতল দেওয়া হয়েছে, আর আরও ওয়াটার এখানে অ্যাভেলেবেল। এখানে একটা মিরর আছে, আর এদিকে আছে একটা ওয়ার্ড্রোব, যেখানে আমরা আমাদের এই জিনিসপত্র ব্যাগটা রেখে দিই। আর এইটা হচ্ছে ওয়াশরুম। বাবা, এই তো অনেক বড় ওয়াশরুম। ওয়াশ বেসিন আর এই শাওয়ার, ওই ইয়ে রয়েছে, হট ওয়াটার অ্যাভেলেবেল আছে। আর এটা হচ্ছে টয়লেট এরিয়া। চলো চলো তাহলে আমরা এবার ফ্রেশ হয়ে। আচ্ছা, বৈষ্ণবী হাইটস কত চার্জ করলো এই রুমটা আমাদের থেকে? 2000 টাকা ইনক্লুডিং ট্যাক্স। এর সাথে কোনো সকালবেলা ব্রেকফাস্ট মানে ইনক্লুডিং না, অনলি শুধু রুমের প্রাইসই হচ্ছে 2000 টাকা। অ্যাকচুয়ালি এদের রুমের প্রাইস 2200 টাকা প্লাস ট্যাক্স, এরকম আমাদের থেকে কিছুটা ডিসকাউন্ট নিয়েছে। 2000 টাকা। ওকে, ও এই পাশে একটা ব্যালকনি আছে, এটা একটুখানি দেখিয়ে দিই। এই হচ্ছে ব্যালকনি, একদম এই যে হাইওয়ের পাশেই। আর বেস্ট পার্ট হচ্ছে এখান থেকে আমাদের গাড়ি দেখা যাচ্ছে। তাহলে এখন একটুখানি ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করি। আর ডিনারে কি কি অর্ডার করলাম সেটা একবার তোমাদের সাথে পরে শেয়ার করে দেবো। বৈষ্ণবী হাইটসে এসে আমরা ফ্রেঞ্চ ফ্রাইজ অর্ডার করলাম, আর এরপরে ডিনারও অর্ডার করেছি। হ্যাঁ বাবা, এটা মনে হচ্ছে কেচাপ, খেয়ে দেখ। সো পুরো ট্রিপে সোহানের ফ্রেঞ্চ ফ্রাইজ খাওয়া হয়নি, সো সোহান এখন ফ্রেঞ্চ ফ্রাইজ খাবে। এরপরে বিরিয়ানি অর্ডার দিয়েছি আর ফুল তন্দুরি অর্ডার দিয়েছি। দেখি এনাদের রান্না বান্না কিরকম, একদম খেয়ে আমরা বলবো। রেকমেন্ড করব। এই মশা এরকম একটা তন্দুরি চিকেন, এটা তো ঠিক লাল রঙের হয়নি, একটু ইয়েলোইশই হয়েছে। 4 পিস নিয়েছে 280, আর এর সাথে গ্রিন চাটনি, আর তার সাথে দিয়েছে হচ্ছে সালাড। আস্তে, ভালো, দারুন দারুন। আমাদের গরম গরম 2 প্লেট বিরিয়ানি। এই বিরিয়ানিটা তো একটু মশলাদারই লাগছে, তো খেয়ে দেখা যাক এরকম। এর সাথে অবশ্য সোহানের জন্য নিয়েছিলাম সাদা ভাত আর ডাল। কালকে রাত্রিবেলা ভিডিওটা আর এন্ড করা হয়নি, তো আমরা এই औरंगाबादेই আছি। এখন সকাল বাজে 8টা, আমরা রেডি হয়ে গেছি। আর কিছুক্ষণের পরে এখান থেকে বেরোবো। औरंगाबाद থেকে আমাদের বাড়ি কলকাতা যাব, তো সেই ভিডিওটা পরে আসবে। কিছু কথা আছে বৈষ্ণবী হাইটসের ব্যাপারে, তো সেটা রুমে গিয়ে বলছি।
বৈষ্ণবী হাইটসের রুম বাথরুম এগুলো সমস্ত কিছু ক্লিন, কিন্তু ফুড হচ্ছে অ্যাভারেজ টাইপের, মানে আমাদের খুব একটা ফুড ভালো লাগেনি। আর যেটা ইন্টারকমের ফোন সেটাও কিন্তু ঠিকঠাকভাবে কাজ করছে না, তো দু একবার রিসেপশনে কথা বলার জন্য আমাদের ফোন থেকেই ফোন করে ওদের সাথে কথা বলতে হয়েছে। ইন্টারকমের ব্যাপারটা আর ফুডের ব্যাপারটা যদি একটু সাইড করা যায় তাহলে ওভারঅল আমাদের স্টে কিন্তু বেশ কমফোর্টেবলই ছিল। আর আমরা তো ছিলাম একটা রাত্রির জন্য ঔরঙ্গাবাদে, কোথায় থাকবো, তো তার জন্য আমার মনে হয় বৈষ্ণবী হাইটস ইজ গুড। পার্কিংও খুব ভালো রয়েছে, হোটেল প্রেমিসেসের মধ্যেই আর কি পার্ক আছে, আর ওভারঅল স্টে কালকে রাতে ভালোই ছিল। আজকে ভিডিওটা এখন এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে গিভ ইট আ থামস আপ, চ্যানেলে যদি নতুন থাকো ডু সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল। গুড মর্নিং বলবে? গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং। আর একটা কথা আমি বলে রাখছি জাস্ট ভিডিওটা ক্লোজ করার আগে, আমরা কিন্তু যখনই হোটেলে ঢুকি, এটা আমি কালকে রাত্রেও বলতাম, আমার টাইম হচ্ছে সকাল থেকে যে কোনো মানে সূর্যটা ডুববে আমি যেখানে হোটেল ভালো পাবো সেখানে ঢুকে যাবো। এই টার্গেট নিয়ে আমি সবসময় চলি। আমি রাত্রেবেলা অ্যাভয়েড করি। যে কোনো ট্যুর বা যে কোনো বড় লং ট্রিপে যাওয়ার ক্ষেত্রে যদি ফ্যামিলি নিয়ে থাকুন, অবশ্যই সকালবেলা বেরিয়ে সন্ধ্যেবেলা হওয়ার আগে যে কোনো একটা ভালো হোটেল নিয়ে থেকে যান। তো সেটাই আমি ফলো করে এসেছি এতদিন পর্যন্ত। আশা করি কোনো আমাদের অসুবিধা হয়নি। তো ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর এরপর এখান থেকে পরের ভিডিওটা শুরু হচ্ছে, তো এই ভিডিওটা এখন এখানেই বন্ধ করছি। ভিডিওটা যদি ভালো লাগে গিভ ইট আ থামস আপ, চ্যানেলে যদি নতুন থাকো ডু সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল। আর দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে ঔরঙ্গাবাদ থেকে কলকাতা পর্যন্ত। টিল দেন বাই।